সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ২৬ মার্চ হাসিনা ফিরছেন, পথ সহজ করে দিলেন তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূসের কেচ্ছা ফাঁস করতে জেলমুক্তির পরেই বিস্ফোরক সাংবাদিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এবার জেলা পরিষদে নেতাকর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির বাংলাদেশ, রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বুধ হাসনাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভূমিদস্যুদের হাতেই প্রশাসন, দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব 30% সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরছেন? এটা বহু চর্চিত প্রশ্ন। প্রশ্নটা আবার নতুন করে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। তার কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনাকে নিয়ে একটা পোস্ট ঘোরাঘুরি করছে। সেই পোস্টে লেখা হয়েছে, দেশে ফিরছেন হাসিনা, আগামী ২৬ মার্চ তিনি বাংলাদেশে আসছেন। প্রথমেই যাবেন টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন। তারপর তিনি রাজনীতির ময়দানে পা রাখবেন। হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগেও একাধিক পোস্ট আমাদের নজরে এসেছে। হাসিনা নিজেও বেশ কয়েকবার বলেছেন তিনি দেশে ফিরতে বদ্ধপরিকর। একটি অডিও বার্তায় তাকে দেখা গিয়েছিল পূর্বতন সরকার প্রধানকে চ্যালেঞ্জ জানাতে। বলেছিলেন তিনি একটা হেলিকপ্টার পাঠিয়ে দিলেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তবে নতুন করে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে জাতীয় রাজনীতিতে চর্চা হওয়ার কারণ ক্ষমতা পালাবদল। বাংলাদেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সংসদে দেওয়া ভাষণে তার মুখে শোনা গিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতির পিতার প্রশংসা। তাছাড়া বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে বন্ধ থাকা আওয়ামী লীগের দপ্তর খোলা শুরু হয়েছে। এই পালাবদলের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনার ঘর ওয়াপসি নিয়ে যে পোস্ট ঘোরাঘুরি করছে তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আওয়ামী লীগের প্রথম সারির নেতা থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা মনে করছেন এটাই এখন তাদের দেশে ফেরার সবথেকে ভালো সময়। শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে একটি ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠকে দলের আত্মগোপন করে থাকা নেতাদের তিনি দেশে ফেরার আহ্বান জানান। তার এই বার্তার মূল কারণ বাংলাদেশের সামনেই স্থানীয় সরকার নির্বাচন। হাসিনা চাইছেন তার দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে দল অস্তিত্ব সংকটে পড়ে যাবে। দলকে বাঁচাতে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সেই প্রশ্নটা আবারও চরকির মতো ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে বিএনপি সরকার গঠনের পর থেকে প্রশ্নটা অস্বাভাবিক গতি পেয়েছে। প্রশ্নটা হল, আওয়ামী লীগ কি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চলেছে? প্রশ্ন ওঠার কারণ সামনেই স্থানীয় নির্বাচন। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি, বলা ভালো তাদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। জাতীয় নির্বাচন কমিশন দলের প্রতীক ফ্রিজ করে। সম্প্রতি তারেক রহমানকে একটি গণমাধ্যম সাক্ষাৎকার নিয়েছিল। সেই সাক্ষাৎকারে তাকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে তারেক রহমান যে বক্তৃতা দিয়েছেন সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন এক রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বক্তব্যের একটি অংশে তিনি বলেন, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। প্রশ্ন উঠছে, তারেক জিয়া কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছেন? প্রতিবেদনের সূত্রে রবীন্দ্রনাথের অমোঘ সেই উক্তির কথা স্মরণ করতে হয়, যারে তুমি নিচে ফেল সে তোমারে বাঁধি বেজে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। এই অমোঘ উক্তির উল্লেখের কারণ সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি। তাকে জেলে পাঠিয়েছিল তদারকি সরকার। কারাগারে পাঠাবার কারণ তিনি পূর্বতন তদারকি সরকারের কার্যকলাপ নিয়ে বলেছিলেন, আজকে আপনি যাদের ঘর ভাঙছেন কালকে ওরা আপনার ঘর ভাঙলে কি হবে। বরেণ্য সাংবাদিকের এই মন্তব্য সহ্য করতে পারেননি তদারকি সরকার প্রধান, তাই রাগের বশে তিনি এই বরেণ্য সাংবাদিককে জেলে পাঠিয়েছিলেন। গত বছরের 14 ডিসেম্বর রাতে রাজধানীর একটি ধানমন্ডির একটি ব্যায়ামগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করে। পরের দিন তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়। পরে তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। শনিবার 14 মার্চ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে তিনি জামিনে মুক্তি পান। বরেণ্য এই সাংবাদিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করে। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে 3,26,48,938 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তোলা হয়। 25 জানুয়ারি তাকে এই মামলায় গ্রেফতারের আবেদন করে দুদক। আদালত আবেদন মঞ্জুর করে। বরেণ্য এই সাংবাদিকের মুক্তির দাবিতে সরব হয় বাংলাদেশের সুশীল সমাজ। মুক্তির দাবি তোলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, যদিও কোনো দাবিকে আমল দিতে চায়নি তদারকি সরকার। গত 18 মাসে তদারকি সরকার যে কত দুর্নীতি করেছে তার তালিকা তৈরি করা মুশকিল। পাহাড় প্রমাণ দুর্নীতি বললে কিছুই বলা হবে না, দুর্নীতির হিমশৈল। তবে যেটা সবথেকে বেশি হাস্যকর এবং লজ্জাজনক তা হল পূর্বতন তদারকি সরকার প্রধান নিজেই নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজে নিজেকে ভিআইপি ঘোষণা কারণ নিরাপত্তাহীনতায় ভোগা। তদারকি সরকার প্রধান যে মবের রাজত্ব তৈরি করেছেন, সেই মব যদি তার উপর হামলা চালায় সেই আতঙ্কে তিনি নিজেকে ভিআইপি ঘোষণা করেছেন। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি 1 বছরের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের বিশেষ নিরাপত্তা পাবেন। অনেকে বলছেন ইউনূস হয়তো 1 বছরের জন্য বাংলাদেশে থাকবেন। দেশের 42টি জেলা পরিষদে আমলাদের সরিয়ে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়। তবে জনমনে প্রশ্ন উঠেছে, সুকৌশলে জেলা পরিষদগুলোকে বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দিয়ে তারেক রহমানের নির্দেশে এক বিশাল লুটপাটের নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে কিনা। একদিকে জেলা পরিষদের দলীয় দখলদারি, অন্যদিকে সারা দেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর বিএনপি ও অঙ্গ সংগঠনের মব ভায়োলেন্স, সব মিলিয়ে দেশে এক ভয়াবহ অরাজকতা তৈরি হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 এবং জেলা পরিষদ আইন 2000-এর ধারা অনুযায়ী এই নতুন প্রশাসকেরা জেলা চেয়ারম্যানের পূর্ণ ক্ষমতা ভোগ করবেন। এতদিন জেলা প্রশাসকরা ডিসি এই দায়িত্বে থাকলেও এখন তা রাজনৈতিক নেতাকর্মীদের হাতে ছেড়ে দেওয়া হল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে জেলা পর্যায়ের উন্নয়ন প্রকল্প ও মোটা অঙ্কের বাজেট তসরুপ করতেই কেন্দ্র থেকে এই লুটপাটের প্ল্যান সাজানো হয়েছে। লুটপাট ও চাঁদাবাজির এই মহোৎসবের ভয়ঙ্কর চিত্র দেখা গেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার 14 নং নিয়ামতি ইউনিয়ন পরিষদে। গত 9 মার্চ দুপুরে নির্বাচিত সফল চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের ওপর দলীয় সন্ত্রাসীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদার। জানা গেছে, কাভিখা কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প থেকে 1 টন চালের সমপরিমাণ অর্থ চাঁদা হিসেবে দাবি করেছিলেন সোহেল শিকদার। চেয়ারম্যান এই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করায় সরকারি অফিসের সময়সূচির দোহাই দিয়ে মব তৈরি করে তাকে বেধড়ক পেটানো হয়। এই হামলায় ছাত্রদলের রাকিব মোসাব্বির, স্বেচ্ছাসেবক দলের নয়ন খান, যুব দলের জুয়েল ও সোহেল হাওলাদার সহ একদল চিহ্নিত সন্ত্রাসী অংশ নেয়। সারা দেশে এখন এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে। জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে এই চাঁদাবাজি ও লুটপাটের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে। বাঘেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখকে গুলি করে মারা হয়েছে। রাতের অন্ধকারে মোটরসাইকেলে আসা 2 জন লোক তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে, তারপর চলে গেছে। একজন মানুষ মরে পড়ে আছেন রাস্তায়, আর পুলিশ বলছে কারণ এখনও জানতে পারিনি।
এই জানতে পারিনি কথাটা এখন বাংলাদেশে একটা বহুল শ্রুত চেনা বাক্য হয়ে গেছে। প্রতিটা রাজনৈতিক হত্যার পরেই এটা শোনা যায়। তদন্ত চলে, কিছু বেরোয় না। সোহাগ শেখ শ্রমিক লীগের নেতা ছিলেন। এটুকু পরিচয় যথেষ্ট ছিল তার বেঘোরে প্রাণ হারানোর জন্য। ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যা চলছে সেটাকে রাজনৈতিক প্রতিহিংসা বললে হয়তো কম বলা হয়। এটা পরিকল্পিত নিধন, মামলা, গ্রেপ্তার, গুম আর গুলি, এই 4টে অস্ত্র এখন নির্বিচারে ব্যবহার হচ্ছে তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ের নেতাদের ওপর। যে নির্বাচনে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলো অনুপস্থিত ছিল, যে নির্বাচনে ভোট কেন্দ্রে মানুষ চায়নি, সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসা একটি সরকার এখন গণতন্ত্রের কথা বলছে। এই দৃশ্যটা হাস্যকর হতো যদি মানুষ না মরত। বিএনপি দলটার জন্ম সেনানিবাসে, সেটা ইতিহাস। জিয়াউর রহমান রাজনৈতিক দল গড়েছিলেন ক্ষমতায় থেকে সামরিক শক্তির ছায়ায়। সেই উত্তরাধিকার এখনও বহন করে চলেছে দলটা, শুধু পোশাক পাল্টে গেছে। গণতন্ত্রের ভাষায় কথা বলা শিখেছে, কিন্তু প্রতিপক্ষকে মোকাবেলার পদ্ধতি একই রয়ে গেছে, দমন। যে সরকার এখন ঢাকায় বসে আছে তারা একটা কাজ ভালো করে জানে, বিরোধীদের এত কোণঠাসা করে ফেলো যাতে তারা আর মাথা তুলতে না পারে। সারা দেশে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা ঠুকে দেওয়া হয়েছে। অনেকে বাড়ি ছেড়েছে, পালিয়ে বেড়াচ্ছে। গ্রামে গ্রামে স্থানীয় নেতাদের বাড়িতে হামলা হয়েছে, দোকান ভাঙা হয়েছে। এই ঘটনাগুলো জাতীয় পত্রিকায় বড় শিরোনাম পায় না, কারণ এখন কোন খবর ছাপা হবে আর কোনটা হবে না সেটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত। ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন এমপি হাসনাত আবদুল্লার আগমন যেন একটা বড় ধাক্কা। না, সংসদের মর্যাদা বাড়ানোর জন্য নয়, বরং সংসদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ বানিয়ে দেওয়ার জন্য। সংসদের দ্বিতীয় অধিবেশনেই পয়েন্ট অফ অর্ডার উঠাতে দাঁড়িয়ে গেলেন হাসনাত। হাসনাত পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য রাখতে চেয়েছিলেন, কিন্তু স্পিকার তাকে অনুমতি দেননি। এ নিয়ে প্রকাশিত ভিডিওতে দেখা যায় স্পিকার তাকে বোঝান যে পয়েন্ট অফ অর্ডার কখন ও কিভাবে উত্থাপন করতে হয়, কিন্তু হাসনাতের কানে কি ঢোকে? তিনি তো ভাবছেন এটা রাজু ভাস্কর্যের সামনে মাইক হাতে স্লোগান দেওয়ার মতো। এরই মধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে। হাসনাতের নির্বুদ্ধিতার আরেক উদাহরণ ছিল তারপর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভাষণের দিন। হাসনাত গর্জে উঠলেন। ফ্যাসিস্টের নিয়োগ দেওয়া রাষ্ট্রপতির ভাষণ শোনা গাদ্দারি। ওয়াকআউট করলেন, বিরোধী দলের সাথে মিলে কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন। সংসদ থেকে বেরোনোর সময় নাহিদ ইসলামরা ধরে নিয়ে গেলেন যেন রাজুতে মিছিল শুরু হয়ে গেছে। শপথ গ্রহণের দিন সেই বিখ্যাত 10 নম্বর জার্সি পরে হাজির। সংসদের মর্যাদা কি সেটা? হাসনাতের কাছে তো সংসদ মানে রাজপথের এক্সটেনশন। জুলাই দাঙ্গার জার্সি এখন সংসদের ইউনিফর্ম। আর সবচেয়ে মজার ব্যাপার, 5 অগাস্টের পর সংসদ ভবনে ভাঙচুর, সম্প্রতি আবার মবের চেষ্টা, এসবের সাথে হাসনাতের স্টাইল একদম মিলে যায়। কোনো ইস্যু হলেই তার একটাই ডাক ছিল, সবাই রাজুতে আয়। সরকারি পুকুর দখলের অভিযোগে একসময় দলের পদ স্থগিত হয়েছিল, অথচ সেই বিতর্কিত ব্যক্তিকেই এখন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বে বসিয়েছে বিএনপি। অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা এই ব্যক্তি হলেন বিলকিস জাহান শিরিন। ভুক্তভোগী এবিএম সালাউদ্দিন খান দাবি করেছেন, বরিশাল নগরের ব্রাউন কম্পাউন্ড রোডে তাদের পারিবারিক সম্পত্তির মাত্র 1% জমি কেনার সুযোগকে কাজে লাগিয়ে ধাপে ধাপে পুরো বাড়িটি দখল করে নেওয়া হয়েছে। বর্তমানে সেই ভবনেই বসবাস করছেন বিলকিস জাহান শিরিন এবং তার পরিবারের সদস্যরা। বিলকিস জাহান শিরিন প্রথমে জমির অংশ কিনে নিচতলা দখল নেয়, পরে তার ভাড়াটিয়াদের জোর করে বের করে দেওয়া হয় এবং বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মাত্র 1% জমির মালিকানা দেখিয়ে পুরো 2% বাড়ি এবং পরবর্তীতে 3 তলা ভবন নির্মাণ করে পুরো সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। বর্তমানে ভবনের একাংশ ভাড়া দেওয়া হয়েছে এবং অন্য অংশে বসবাস করছেন অভিযুক্তদের পরিবার। অভিযোগ আরও আছে, 5 আগস্টের রাজনৈতিক অস্থিরতার পরপরই এলাকায় একটি সরকারি পুকুর বালু দিয়ে ভরাট করার ঘটনাতেও নাম জড়ায় বিলকিস জাহান শিরিনের। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরিশালের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল, ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহার এখন একটি নিয়মে পরিণত হয়েছে। সরকারি পুকুর ভরাট থেকে শুরু করে ব্যক্তিগত সম্পত্তি দখল, সবকিছুর পেছনে রয়েছে একই ছায়া। যার বিরুদ্ধে বারবার ভূমিদস্যুতার অভিযোগ, যার নাম দখলদারির সঙ্গে জড়িয়ে আছে, তাকেই যদি প্রশাসনের দায়িত্ব দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
এটা শুধু একজন ব্যক্তির কাহিনী নয়, এটি এমন এক রাজনীতির প্রতিচ্ছবি যেখানে ভূমিদস্যুরা ক্ষমতার ছত্রছায়ায় পুরস্কৃত হয় আর প্রকৃত মালিকরা নিজের ঘর হারিয়ে পথে পথে ঘরে। বরিশালের মানুষের এখন একটাই প্রশ্ন, দখলদারকে যদি প্রশাসক বানানো হয় তাহলে ন্যায় বিচার চাইবে কার কাছে?